নমস্কার, আমি পুলক গাঙ্গুলি, একাডেমিক কাউন্সিলর, ইগনু কলকাতা সেন্টার থেকে। আজকে আমি তোমাদের পড়াবো বিইএসসি 132 ব্লক 1 ইউনিট 10 এবং 11। আজকে প্রথমে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে বলছি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা। আমরা আগের ইউনিটে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামো নিয়ে আলোচনা করতে গিয়ে তখন উচ্চশিক্ষা ব্যবস্থার কি কি কাঠামো, কি কি শিক্ষা বিল এলো, কি কি সুপারিশ এলো, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করি এবং স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আমরা আলোচনা করি। কিন্তু এখন আমরা আলোচনায় আসছি সে বিষয়টা হচ্ছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রকার এবং প্রকৃতি, অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার প্রকার এবং প্রকৃতি। প্রথমেই বলছি যে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি। এই যে বিশ্ববিদ্যালয় আমরা বলতে কি বোঝাই, অর্থাৎ ইউনিভার্সিটি বলতে আমরা কি বোঝাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে সংজ্ঞায়িত করা হয়েছে, তবে মানে এমন একটা প্রতিষ্ঠান যেখানে যেটা একাডেমিক ডিগ্রি প্রদান করে, স্নাতক শিক্ষা, স্নাতকোত্তর শিক্ষা এবং নির্দিষ্ট এলাকার মানে অঞ্চল বা এরিয়া অফ স্টাডি সেটা সম্পন্ন করায় এবং তার ডিগ্রি প্রদান করে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি প্রদান করে। এমফিল ডিগ্রি প্রদান করতো, যদিও এমফিল শিক্ষাকে এখন আর সেরকম মানে শিক্ষার আওতার মধ্যে আর নিয়ে আসা হচ্ছে না, এমফিল ডিগ্রিকে রদ করা হয়েছে আপাতত। এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক ডিগ্রি পাচ্ছে এবং তার একটা কার্যকরী একটা অঞ্চল বা এরিয়া রয়েছে। আমরা যদি বলি বিশ্ববিদ্যালয় এর আইন, সে আইন কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম দ্বারা চালিত। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই আইন 1956 সালের অধীনে, ইউজিসি আইন 1956 সালে প্রণীত হয় এবং তা লাগু হয়। এবং 1956 সালে যে আইন এবং পরবর্তীকালে আরো কিছু নিয়ম সংশোধন করা হয় আস্তে আস্তে ক্রমশ, এবং এই প্রবিধান অর্থাৎ এই আইন দ্বারা, নিয়ম দ্বারা তারা বিধিবদ্ধ। এইবার বিশ্ববিদ্যালয়ে এই নানা রকম বিভাগ বা প্রভেদ রয়েছে। কি কি প্রভেদ? বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রকারভেদ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি প্রকারভেদ: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ডিমড ইউনিভার্সিটি বা ডিমড বিশ্ববিদ্যালয়, জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান এবং অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি। তাহলে আমরা এই ধরনের আমরা বেশ কিছু বিশ্ববিদ্যালয় দেখতে পাই, আমরা অনেকে নামটাও শুনেছি। এবার দেখা যাক যে এই বিশ্ববিদ্যালয়গুলি কি রকম বা কি প্রকার। প্রথমেই আসছি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ইউনিয়ন বিশ্ববিদ্যালয়গুলি সংসদের একটা নির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত এবং প্রতিষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের অধীনে, উন্নয়ন মন্ত্রকের অধীনে
একটা উচ্চশিক্ষা বিভাগ থাকে এবং তার অধীনে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে। আমরা 2018 যদি হিসেব মতো দেখি তাহলে 49টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে। আমরা নানা ধরনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেখতে পাই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা যেরকম বলতে পারি যে সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল মণিপুর, ইন্দিরা গান্ধী জাতীয় ওপেন ইউনিভার্সিটি ইগনু নিউ দিল্লি, এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ছে। ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি চেন্নাইয়ে অবস্থিত। নালন্দা ইউনিভার্সিটি রাজগীর, নালন্দা বিহার যেটা বিহারে অবস্থিত। তারপর রাজীব গান্ধী ন্যাশনাল এভিয়েশন ইউনিভার্সিটি রায়বেরেলি, রানী লক্ষ্মীবাই কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ঝাঁসিতে অবস্থিত। তারপর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি পুষা, যেটাকে বলা হচ্ছে বিহার ইউনিভার্সিটি, মণিপুরে অবস্থিত। এই রকম নানা অঞ্চলে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের রাজ্যসভার যে আইন দ্বারা, মানে রাজ্যসভা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং সেই রাজ্যের একটা আঞ্চলিক এখতিয়ার বা ক্ষেত্রের মধ্যে কাজ করে। এবং এই অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর সংখ্যক কলেজ রয়েছে তার অধীনে, এবং যারা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নানা রকমের কোর্স শিক্ষার্থীদের প্রদান করে বা অফার করে, এবং শিক্ষার্থীরা সেই কোর্সের মধ্যে দিয়ে যায় এবং ডিগ্রি বা কোর্সটা কমপ্লিট হওয়ার পর তারা ডিগ্রি পায়। এরকম বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এরকম বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার আসছি প্রাইভেট ইউনিভার্সিটি। এবার আসছি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তাহলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে আমরা যেরকম দেখলাম যে সরকার অনুমোদিত, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা অনুমোদিত, সেই রকম প্রাইভেট ইউনিভার্সিটি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় সে কিন্তু সেটা কি হচ্ছে যে একটা নির্দিষ্ট ট্রাস্ট, সোসাইটি বা কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে, এবং প্রাইভেট বডি বা বেসরকারি সংস্থাগুলি থেকে বা তহবিল গ্রহণ করে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউজিসি বা ইউনাইটেড গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম দ্বারা পরিচালিত হতে হয়, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রদান করে। তারা স্নাতক, স্নাতকোত্তর এবং স্নাতকোত্তরের পরে গবেষণামূলক পিএইচডি ডিগ্রি তারা প্রদান করে, এবং তারা ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রিও প্রদান করে। ভারতবর্ষে প্রায় 300 বা তার বেশি বেসরকারি বিদ্যালয় রয়েছে। এবার আসছি ডিমড ইউনিভার্সিটি।
আমরা ডিমড ইউনিভার্সিটির কথাটাকে শুনেছি। বিষয়টা কি, যে বিশ্ববিদ্যালয় মানে উচ্চশিক্ষা এমন একটা প্রতিষ্ঠান যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে কেন্দ্রীয় সরকার একটা প্রতিষ্ঠানকে ঘোষণা করতে পারে যেটা ডিম টু বি ইউনিভার্সিটি, এমন প্রতিষ্ঠান যেটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা এবং একদম একাডেমিক মর্যাদা এবং সুযোগ সুবিধা উপভোগ করে। অন্য কথায় মানে মানে ডিমড ইউনিভার্সিটি বলা হয় কেন, বিবেচিত, একটা বিবেচনা করা হয়, সেইভাবে ধরা হয়। এবং কেন্দ্রীয় সরকারের এটাও ইউজিসি যে আইন 1956 3 ধারা অনুযায়ী ঘোষণা করা হয়েছে। এবং ইউজিসি আইনের 3 ধারা অনুযায়ী পরামর্শে উচ্চশিক্ষা বিভাগ দ্বারা স্বায়ত্তশাসনের মর্যাদা দেওয়া হয়েছে। ভারতবর্ষে প্রায় 128টি ডিমড ইউনিভার্সিটি রয়েছে। এরপরে আসছি ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলছি জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান, অর্থাৎ ন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, জাতীয় গুরুত্ব রয়েছে এরকম প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান কি করছে, যে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানও এই যারা শিক্ষা কেন্দ্রিক বিষয় নিয়ে যুক্ত রয়েছে এবং তারা সেইখানে শিক্ষা কাজে তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে এবং জাতীয় স্তরে বা জাতীয় গুরুত্বের মর্যাদা দেওয়া হচ্ছে এবং ভারত সরকার দ্বারা, ভারতের পার্লামেন্টের আইন দ্বারা তাকে কিন্তু উচ্চ প্রতিষ্ঠানকে, কোনো প্রতিষ্ঠানকে কিন্তু এই মর্যাদা দেওয়া যেতে পারে এবং সংসদের আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং তাকে লাগু করা হয়। সংসদে আইন দিয়ে তাকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়। এরকম অনেক রকমের সংস্থা আছে, আমরা নামগুলো বললেই তোমরা বুঝতে পারবে। যেরকম আইটিআই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমরা যাকে বলি আইটিআই, আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এদের যে পড়াশোনার মান তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এদের পড়াশুনো, গবেষণা এবং গবেষণার যে যে গবেষণার যে পরিধি এবং গবেষণার যে মান তা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত এবং নন্দিত। অর্থাৎ সেই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু জাতীয় জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান বলে মর্যাদা দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিকেও দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একক এবং অধিভুক্ত। আমরা আলোচনা করছি জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানকে নিয়ে। এবং এই একক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষাদান, গবেষণা কিন্তু একটা ক্যাম্পাসে বা একটা অংশে, অঞ্চলে প্রতিষ্ঠিত মানে পরিচালিত হয়। সেখানে স্নাতক, স্নাতকোত্তরের ব্যবস্থা রয়েছে, গবেষণা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এরকম জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানকে বলা হয়, উদাহরণ কি আছে, বেনারস হিন্দি ইউনিভার্সিটি, যেটা বিএইচইউ নামে প্রতিষ্ঠিত, বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, এই রকম জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান রয়েছে। আবার অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি রয়েছে, অধিভুক্ত প্রতিষ্ঠান বলছি অ্যাফিলিয়েটিং। এই অ্যাফিলিয়েটিং বা অধিভুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে কেন্দ্রীয় ক্যাম্পাস, মূল যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস স্নাতকোত্তর শিক্ষা প্রদান করে, গবেষণা পরিচালনা করে। আর বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। এই অ্যাফিলিয়েটেড কলেজ যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে, অর্থাৎ এখতিয়ারের মধ্যে থেকে তারা পঠন পাঠন প্রক্রিয়া
স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস পরিচালনা করে। ভারতবর্ষে এরকম অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো অধিভুক্ত প্রকারের, অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে, যেরকম কলকাতা, মুম্বাই, বেঙ্গালোরের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি এই অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গতের মধ্যে পড়ে। ভারতবর্ষে এরকম ৩০০টির বেশি অধিভুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার আসি কলেজ প্রসঙ্গে। কলেজে কি হয়? স্নাতক শিক্ষা কলেজে করা হয়। কোনো কোনো ক্ষেত্রে বর্তমানে স্নাতকোত্তর শিক্ষাও কলেজে শুরু হয়েছে। কলেজের দুটো প্রকারের, কলেজ দুটো প্রকার। একটা কি হচ্ছে গঠনমূলক কলেজ এবং অধিভুক্ত কলেজ। আবার কলেজের ক্ষেত্রে যেরকম আমরা সরকারি কলেজ দেখতে পারি, সেরকম আমরা বেসরকারি কলেজও দেখতে পারি। বেসরকারি কলেজ আছে, তাহলে এই কলেজের শিক্ষার স্তরে আমরা বাণিজ্য শিক্ষা, কলা শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, স্নাতক স্তরে শিক্ষা যেমন শিক্ষা হয়, সেরকম কিছু পেশাগত বৃত্তিমূলক শিক্ষাও কলেজে সেখানে পড়ানো হয়। শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করে, শিক্ষণ প্রক্রিয়া চলে। সেখানে আমরা পরবর্তীকালে এর পরের ইউনিটে আমরা আলোচনা করব পেশাগত শিক্ষা, কারিগরি শিক্ষার কথা আমরা এরপরে আলোচনা করব। সেখানে আইন শিক্ষা, মেডিসিন শিক্ষা, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষা, ব্যবস্থাপনা শিক্ষা, এগুলো কিন্তু কলেজ স্তরে শিক্ষাদান করা হয় এবং পেশাদারি শিক্ষাও এই কলেজ স্তরে করা হচ্ছে। এবার আসছি অটোনমাস কলেজ। অটোনমাস কলেজের কথা এখানে আমি আলাদা করে পিপিটিতে উল্লেখ করিনি, তবু অটোনমাস কলেজের প্রসঙ্গটা আমরা আলোচনা করে দিচ্ছি। অটোনমাস কলেজ যেটাকে বলছে স্বায়ত্তশাসিত কলেজ, অর্থাৎ স্বায়ত্তশাসিত কলেজ। ইউজিসি জাতীয় শিক্ষানীতির 1986 থেকে 92 এর মধ্যে এবং জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্যগুলি সামনে রেখে স্বায়ত্তশাসিত কলেজের কথা বলা হচ্ছিল। ইউজিসি আইনের যে ধারা, তাদের 2 এর F এবং 12 B এর অধীনে এই সমস্ত স্বায়ত্তশাসিত কলেজকে আনা হয়েছে। অর্থাৎ এই ধারার অধীনে 2 এর F এবং 12 B সমস্ত কলেজই এই প্রকল্পের অধীনে যোগ্য। এই আইনে স্বায়ত্তশাসন কলেজের আমরা মানদণ্ড নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই মানদণ্ডটা কি রকম? মানদণ্ডটা হলো, যেমন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় একাডেমিক খ্যাতি এবং পূর্বের কর্মক্ষমতা এবং অতীতে এর একাডেমিক পাঠ্যক্রম এবং সম্প্রসারণ এইগুলোর বৃদ্ধি করে। তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মান তার বৃদ্ধি, পূর্বে যে যা ক্যাপাসিটি বা কর্মক্ষমতা ছিল তার বৃদ্ধি এবং একাডেমিক পাঠ্যক্রমের বৃদ্ধি এবং সামগ্রিকভাবে একটা বৃদ্ধি বা ডেভেলপমেন্টের কথা সেখানে বলা হচ্ছে। এবং একাডেমিক সম্প্রসারণের কথা বলা হচ্ছে এবং অ্যাচিভমেন্ট বা কৃতিত্বের দিকটা আরো কিন্তু এই আলোচনা বা এই মানদণ্ডের মধ্যে আসছে। কারণ কলেজকে কৃতিত্বের দিক থেকেও এগিয়ে যেতে হবে, একই জায়গায় পড়ে থাকলে হবে না। সাফল্যকে আরো উন্নত করতে হবে, সাফল্যকে ধরে রাখতে হবে এবং সাফল্যের আরো উন্নতকরণ করতে হবে। তারপর কি, ছাত্র এবং শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে গুণমান, যোগ্যতা, এগুলোকে মানকে নির্ধারণ করতে হবে। শিক্ষা উপকরণ, নানা রকম শিক্ষা উপকরণ
তাদের যেরকম থাকবে সেরকম গ্রন্থাগার, নানা শিক্ষা সরঞ্জাম, একাডেমিক যে কার্যক্রম, তারপর হচ্ছে স্ট্রাকচার, বাসস্থান বা যে পরিকাঠামোগত দিকে কিন্তু উন্নত হবে, গুণমান বাড়বে, গুণমান বজায় থাকবে, প্রশাসনিক কাঠামোর গতিশীলতা থাকবে এবং ক্রিয়াশীলতা থাকবে। এই বিষয়গুলো কিন্তু স্বায়ত্তশাসিত কলেজের কিন্তু একটা মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। এবার আসছি আমরা রেগুলেটরি মেকানিজম, যেটাকে বলছি নিয়ন্ত্রক পদ্ধতি, অর্থাৎ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমরা তো কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির কথা শুনলাম। এইবার এর যে নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিচালন পদ্ধতি, রেগুলেটরি যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে এবং তার মেকানিজম, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থা হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যাকে আমরা সংক্ষেপে ইউজিসি বলি। এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 1956 সালে সংসদের আইন দ্বারা প্রতিষ্ঠিত, এটা আমরা আগেও বললাম। এই ইউজিসি আদেশের মধ্যে কি বলা আছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রচার করতে হবে, প্রচার সমন্বয় সাধন করা এবং শিক্ষাকে তার শিক্ষা প্রদান, তার গুণমান, পরীক্ষা, গবেষণা, তার মান নির্ধারণ করা এবং সেই মানকে বজায় রাখা, এই ধরনের কার্যাবলী তাদের রয়েছে। এইগুলো বিশ্ববিদ্যালয় কমিশন করবে। তাহলে কি বললাম, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেগুলোকে লক্ষ্য রাখবে সে কি করবে, বিশ্ববিদ্যালয় যেগুলি যাতে শিক্ষাদান করে তার দিকে সে লক্ষ্য রাখবে, নিয়মিত পরীক্ষার পরে শংসাপত্র বা ডিগ্রি প্রদান করে সেদিকে লক্ষ্য রাখবে, এবং গবেষণার মান নির্ধারণ যাতে হয় এবং গবেষণার মান নির্ধারণ যাতে বজায় থাকে তার দিকে লক্ষ্য রাখবে। শিক্ষার ন্যূনতম মানের উপর নানা নিয়ম প্রদান করবে, মানটাকে বজায় রাখবে। বিশ্ববিদ্যালয়ের কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে অনুদান প্রদান করবে, অর্থ প্রদান করবে, অনুদান প্রদান করবে। গবেষণাকে উৎসাহ দেওয়ার জন্য অনুদান প্রদান করবে। প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে কোর্স প্রণয়ন, অনুদান প্রদান, ডিপ্লোমা স্তরের প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলির ক্ষমতা প্রদান এবং তার প্রোগ্রাম করা, তার প্রতিষ্ঠানগুলোকে নিয়ম, তার মান নির্ধারণ করা এবং কারিগরি মানের উন্নয়ন করা ইত্যাদি কাজগুলি করে। এবং এটাও এই এআইসিটি এর একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যারা পিছিয়ে প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উন্নয়নের প্রচার, প্রযুক্তিগত প্রতিষ্ঠানকে অনুদান প্রদান, এইগুলো এআইসিটি করে। ঠিক আছে, তাহলে এআইসিটি যেগুলো করে। এবার হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যেটাকে বলা হচ্ছে ন্যাক। এটা কি করে, এ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলিকে একটা নির্দিষ্ট মূল্যায়ন করে স্বীকৃতি দেয়। ন্যাক আসে বিশ্ববিদ্যালয়ের মান কি রকম, সেটা কি এ গ্রেড, এ প্লাস বা এ ডবল প্লাস, না বি প্লাস, না বি, এই নানা ধরনের সে ক্যাটেগরাইজ করে বা সে মূল্য, তার মানকে সে ক্রেডিটস দেয়, সে অ্যাক্রিডিট করে, অর্থাৎ সে মানকে বলে যে এটা এই মানের, এই পর্যায়ে, তাকে হয়তো উন্নত করবার কিছু পরামর্শ দেয় বা সে বলে দিল, কিন্তু সে একটা নির্দিষ্ট মানকে নির্ধারিত করে দেয়, তার কাজ হচ্ছে ন্যাক। এরপরে আসছি এনসিটিই, যার ফুল ফর্ম কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।
এই টিচার এডুকেশন বা শিক্ষক শিক্ষণ, জাতীয় শিক্ষক শিক্ষার যে কাউন্সিল রয়েছে তা কবে প্রতিষ্ঠিত হয়? 1993 সালের 17 আগস্ট এবং 1995 সালে বিধিবদ্ধ হিসাবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন তার অস্তিত্বটা লাভ করে। এর আগে কি ছিল, যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একটা উপদেষ্টা সংস্থা ছিল এবং শিক্ষা পরিকল্পনা প্রণয়ন এবং সহায়তা প্রদান। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এরা আইসিএআর, এরা কি করে? কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা বিভাগে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ভারত সরকারের অধীনে এরাও যেটা করে, যার কথা বলছিলাম আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি, এরা গবেষণা, প্রযুক্তির উন্নয়ন, প্রচার, কৃষি শিক্ষার পরিকল্পনা, সহায়তা প্রদান, সমন্বয় সাধন ইত্যাদি বিষয় করে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যারা কাজ করে, ভারতবর্ষের চিকিৎসার ক্ষেত্রে যারা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এই যে মেডিসিনে উচ্চতর যোগ্যতার মান প্রতিষ্ঠা এবং ভারতবর্ষের চিকিৎসার যারা যোগ্যতা স্বীকৃতি দেয়, এই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কি করে? চিকিৎসা সংক্রান্ত পঠন পাঠন, চিকিৎসা সংক্রান্ত শিক্ষার দিকে তাদের অভিমুখ বা লক্ষ্য। তারা শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রিক আলোচনা করে। তাদের লক্ষ্য ডাক্তার শিক্ষা, ডাক্তারিদের শিক্ষা, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ডাক্তারি শিক্ষা এবং চিকিৎসার অভিন্ন মান বজায় রাখা, এই ধরনের বিষয়গুলোকে তারা লক্ষ্য রাখে, দেখে। এই এবার আসছি বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই। বার কাউন্সিল অফ ইন্ডিয়া আবার কি করে? আইন সংক্রান্ত বিষয়ের দিকে লক্ষ্য রাখে। আইন সংক্রান্ত অর্থাৎ যাবতীয় যে কোর্ট গুলি রয়েছে, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে কোর্টে যারা আইন নিয়ে যারা মানে তারা পেশাগত দিকে যারা তারা কাজ করে, আইন নিয়ে আইনি যারা লড়াই করে, ধরো লয়ার, উকিল, এই যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এই অ্যাডভোকেট অ্যাক্ট 1961 সালের অধীনে এরা প্রতিষ্ঠিত। এবং এই কাউন্সিলিং এর এই কাউন্সিল অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এদের কাজ কি? আইনি শিক্ষার মানকে উন্নত করা এবং স্থাপন করা। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে কিন্তু লয়ারদের তাদের কিন্তু একটা শংসাপত্র প্রদান করা হয়, তাদের নিবন্ধিত নম্বর দেওয়া হয়, নিবন্ধন নম্বর দেওয়া হয় তাদের। এবং এই কাউন্সিল বিশ্ববিদ্যালয়গুলিকে স্বীকৃতি দেয় যাতে আইনের ডিগ্রি একটি অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য যোগ্য হবে। তাহলে এই যে রাজ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়গুলো পড়ে, কেন্দ্রীয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় রাজ্য বার কাউন্সিল বা কেন্দ্রীয় বার কাউন্সিল বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করে, পরিদর্শন করে তা আরো উন্নতকরণের পরামর্শ দেয়, স্বীকৃতি দেয় এবং নানা পরামর্শ দিয়ে সহায়তা করে। তাহলে এই বার কাউন্সিল অফ ইন্ডিয়া আইন সংক্রান্ত বিষয় শিক্ষা দীক্ষার দিকে লক্ষ্য রাখে এবং ডিগ্রি বিষয়ে লক্ষ্য রাখে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে উপদেষ্টা এবং পরিদর্শন এবং স্বীকৃতি এবং নিবন্ধনকরণের দিকে লক্ষ্য রাখে। এবার হচ্ছে এগুলো তো আমরা জানলাম, বিভিন্ন রকম সংস্থার কথা আমরা জানলাম। এবার হচ্ছে এই যে সংস্থাগুলো
এই সংস্থাগুলো কি করে? এই সংস্থাগুলো তো তারা একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার ধরন অনুযায়ী চলে। অর্থাৎ এই সংস্থাগুলোর কাজ প্রত্যেকের আলাদা আলাদা, সবার কাজ এক নয়, এবং এই কাজগুলির থেকে একটা ব্যবস্থাপনার ধরন বা প্রকার লক্ষ্য করে। কারণ আমরা আগেই বলেছি যে সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই পরিচালনা করতে গেলে অর্থায়ন করা, তারপর হচ্ছে পরামর্শ দেওয়া, তারপর সিলেবাস, পাঠ্যক্রম, পাঠ্যসূচি প্রণয়ন, নানা বিষয়ে ব্যবস্থাপনার দিক, ব্যবস্থাপনার কতগুলো পার্থক্য। এই ব্যবস্থাপনার পার্থক্য দিক যদি আমরা দেখি, ব্যবস্থাপনার দিক যদি আমরা দেখি, তাহলে দেখব যে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাপক হিসেবে উপস্থিত হয়, রাজ্য সরকার ব্যবস্থাপক হিসেবে উপস্থিত হয়, স্থানীয় সংস্থা, প্রাইভেট এডেড যেগুলো বেসরকারি যে সংস্থাগুলি রয়েছে, প্রাইভেট আনএডেড, অর্থাৎ তারাও কিন্তু এই ব্যবস্থাপক হিসাবে উপস্থাপন। কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলির মধ্যে বেশিরভাগই অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। বেশিরভাগই বলবো না কথাটা, কথাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থা রয়েছে, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, রক্ষণাবেক্ষণ করা হয়। কি কি হয়? যেরকম আমি আগেও বললাম, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, IICSC, ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ। এই ধরনের নানা সংস্থা তারা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। আবার রাজ্য সরকার দ্বারাও এরকম পরিচালিত কলেজ, প্রতিষ্ঠান রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়। যেরকম চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি, মিরাট, উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে রক্ষণাবেক্ষণ অনুদান পাচ্ছে, রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় এগুলি। চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটিকে আমরা রাজ্য সরকার দ্বারা পরিচালিত ইউনিভার্সিটি করতে পারি। স্থানীয় সংস্থা কিরকম? যদি কোনো পঞ্চায়েত, পৌরসভা, কোনো ক্যান্টনমেন্ট বোর্ড, টাউন এরিয়া কমিটি এবং তাদের আইন অধীনে গঠিত, অর্থাৎ স্থানীয় আইন, যেরকম সংবিধানের এই ধারা কোথায় উল্লেখ আছে, 243 বি, 243 সে অনুচ্ছেদে কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। স্থানীয় সংস্থা দ্বারাও কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করে। যেরকম ফিরোজ গান্ধী কলেজ, সিপি ভার্মা কলেজ, পাটনা মগধ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এবং সেখানে স্থানীয় সংস্থা পরিচালিত এবং প্রাইভেট এডেড সংস্থা আছে, যেরকম ব্যক্তি, ট্রাস্ট, সোসাইটি বা অন্যান্য বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত এবং সরকার বা কোন স্থানীয় সংস্থা দ্বারা নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অনুদান পায়। যেরকম হিন্দু কলেজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে, শ্রীকৃষ্ণ, প্রয়াত শ্রীকৃষ্ণ মানে দাসজি গুরুওয়ালে দ্বারা প্রতিষ্ঠিত ছিল, প্রতিষ্ঠিত একটি ইনি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অতএব এরকম নানা রকম প্রাইভেট এডেড আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। এবার প্রাইভেট আনএডেড, অর্থাৎ অনুদান পাচ্ছে না, আনএডেড অর্থাৎ অনুদান পাচ্ছে না এরকম বেসরকারি, প্রাইভেট আনএডেড অর্থাৎ আগে প্রাইভেট এডেডটা কি? বেসরকারি সংস্থা কিন্তু সরকার অনুদান প্রদান করছে, মাইনে অর্থ সরকার দিচ্ছে, কিন্তু বেসরকারি বা ট্রাস্ট
বোর্ড, সোসাইটি দ্বারা পরিচালিত। আর এবার কি, যে বেসরকারি, সরকার কিন্তু কোনো অনুমোদন দিচ্ছে না, বেসরকারি ভাবেই অর্থ প্রণয়ন বা অনুদান পাচ্ছে। এরকম কোন ব্যক্তি, ট্রাস্ট, সোসাইটি, হয়েছে ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন অনুসারে 2015 সাল অনুসারে এরকম বেসরকারি কলেজ রয়েছে, নানা বেসরকারি কলেজ রয়েছে, ভারতবর্ষে রয়েছে। এবার আসছি একাডেমিক এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ইন কলেজ, অর্থাৎ কলেজের মধ্যে একাডেমিক যে সব আলোচনা করা, যেরকম একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি থাকে, ফিন্যান্স কমিটি রয়েছে, এরা এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় সরাসরি। আমরা যদি বলি এবার একাডেমিক কাউন্সিল কাকে বলে, তার আগে অবশ্য আমরা এক্সিকিউটিভ কাউন্সিল, আদালতের যেগুলো এবং এই বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রেরও কথা বা বোর্ড, এই একাডেমিক কাউন্সিলের মধ্যে শিক্ষা বিষয় সংক্রান্ত, ছাত্র কল্যাণ সম্পর্ক, গ্রন্থাগার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয়টাকে দিকে তারা নজর রাখে। এবং এছাড়াও শিক্ষকদের জন্য উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন, নানা দিক বিষয়গুলোকে খেয়াল রাখা হয়, যেমন স্টুডেন্ট বিকাশ, স্টুডেন্ট ডেভেলপমেন্ট দিকে এবং টিচার ডেভেলপমেন্ট দিকে লক্ষ্য রাখা। এই গেল হচ্ছে আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি এডুকেশন। আমরা এরপরে আসছি টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন। টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন বলতে আমরা কি বুঝি সেটাকে আগে আলোচনা করে তারপর আমরা তাৎপর্যের দিকে যাব। প্রথমেই বলতে হবে যে কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন বা পেশাগত শিক্ষা বলতে আমরা কি বুঝি। কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষা হলো, আমরা শিক্ষার ক্ষেত্রে তিন ধরনের শিক্ষার কথা আমরা জেনে এসেছি। স্বামী বিবেকানন্দ ডেভেলপমেন্ট অফ 3H এর কথা বলেছে, ডেভেলপমেন্ট অফ হ্যান্ড, ডেভেলপমেন্ট অফ হার্ট এবং ডেভেলপমেন্ট অফ হেড। মস্তিষ্কের বিকাশের কথা বলেছে, হৃদয়ের বিকাশের কথা বলেছে, হাতের বিকাশের কথা বলেছে। কিন্তু এখানে কিন্তু শিক্ষার অন্যভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা প্রথম দিকে প্রাথমিক শিক্ষা, শিক্ষা স্তরের কথা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষার কথা বলেছি, কিন্তু শিক্ষার প্রকার যদি দেখি, ধরন যদি দেখি, তাহলে আমরা শিক্ষার ধরনকে আমরা তিন ভাগে ভাগ বা তিন দিক দিয়ে দেখতে পারবো: সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং পেশাগত শিক্ষা। কারিগরি শিক্ষা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, আর পেশাগত শিক্ষা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। বিষয়গুলো কি আমরা আলোচনা করছি। কারিগরি শিক্ষা কি, আগে আমাদের জেনে নিতে হবে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা বলতে হাতে কলমে শিক্ষা এবং যে শিক্ষার মধ্যে কার্যকারিতা, কার্যদক্ষতা, কর্মদক্ষতা, কর্মকুশলতা, অ্যাক্টিভিটি রয়েছে, সেই শিক্ষা বিষয়গুলোকে ন্যারো অর্থে একে হাতে কলমে শিক্ষা যদি বলি, সাইকোমোটর বিষয়, টেকনিক্যাল বিষয়, এটা কারিগরি শিক্ষার মধ্যে। কিন্তু পেশাগত শিক্ষা হচ্ছে এমন শিক্ষা, কোনো নির্দিষ্ট পেশায় তাকে যেতে গেলে, পেশায় অন্তর্ভুক্ত হতে গেলে, যে শিক্ষা না গেলে, যে শিক্ষা না গ্রহণ করলে ওই পেশায় যেতে পারবে না, পেশা সংক্রান্ত ডিগ্রি অর্জন করতে পারবে না। শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, তাকে নিবন্ধীকরণ করতে হবে, নিবন্ধিত হতে হবে এবং তার একটা লাইসেন্স থাকবে, তার একটা রেজিস্টার। শিক্ষা ধারণা নীতি না করলে শিখতে পারবে না এবং তারপরে সে পেশা হিসাবেই
সে ওই শিক্ষাকে বা তার আইডেন্টিটি তৈরি হবে, সে ডাক্তার হিসাবে পেশাগত হিসাবে এগোবে, সেই শিক্ষাকে পেশাগত শিক্ষা। আইন শিক্ষা পেশাগত শিক্ষা। কেন পেশাগত শিক্ষা? কারণ আইন শিক্ষা না দিলে, আইন শিক্ষা না গ্রহণ করলে তার ধারণা, তার নীতি, তার কৌশল, তার বাস্তব পরিস্থিতিতে কি শিক্ষা গ্রহণ ক্ষেত্রে গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে না দাঁড়িয়ে কাজ শিখলে সে শিক্ষা করতে পারবে না, তার সে পেশা হতে পারবে না, সেই পেশাগত জীবনে প্রবেশ করতে পারবে না। সেই শিক্ষাকে আমরা পেশাগত শিক্ষা। কারিগরি এবং পেশাগত শিক্ষার একটা তাৎপর্য আছে। যে কোনো উন্নয়নশীল দেশে এই কারিগরি এবং পেশাগত শিক্ষার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। উন্নত বা উন্নয়নশীল দেশে এই দেশের এবং এই কারিগরি শিক্ষা এবং পেশাগত শিক্ষার গুরুত্ব রয়েছে। দেশ উন্নয়নের ক্ষেত্রে সমানভাবে পেশাগত শিক্ষা যদি ওই পেশায় যদি পর্যাপ্ত শিক্ষার্থী বা শিক্ষক না আসে, ওই পেশার লোক যদি পর্যাপ্ত না পাওয়া যায়, দেশ যেরকম সামগ্রিক উন্নয়নের দিকে পিছিয়ে যায়, সেরকম কারিগরি শিক্ষার দিক থেকেও যদি সমগ্র লোক যদি না থাকে, পেশাগত লোক যদি না থাকে, ব্যক্তি যদি না থাকে, তাহলে ব্যক্তি জীবন, বিশ্বব্যাপী প্রতিযোগিতা, অর্থনৈতিক বৃদ্ধি, নানা বিষয়গুলি থেকে সে পিছিয়ে যায় এবং সামগ্রিকভাবে দেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশ পর্যায়ে সে উন্নীত হতে পারে না। এবং স্থায়ী উন্নয়নের কথা বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে কিন্তু স্থায়ী উন্নয়নের জায়গায় সেই দেশ আসতে পারে না। তাই দেশের কারিগরি শিক্ষা এবং পেশাগত শিক্ষার গুরুত্ব রয়েছে অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এবং সম্পদকে উন্নয়ন করার ক্ষেত্রে। এবার আসছি প্রযুক্তিগত শিক্ষার প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছি। প্রযুক্তিগত শিক্ষার প্রকৃতি কি? কারিগরি শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন, এটা বহু আগেই কথা বলা হয়েছে। ভোকেশনাল এডুকেশনের কথা কিছু শিক্ষার মধ্যেও তিনি বলেছিলেন। তার যে শিক্ষা চিন্তার মধ্যেও আমরা তার প্রতিফলন পেয়েছি। ইউনেস্কো কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষাকে পাঠদানের কথা বলা হয়েছে এবং নির্দিষ্ট একটি কারিগরি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানে গিয়ে নির্দিষ্ট সময় পঠন পাঠন করে কোর্স সমাপ্তির পরে কারিগরি শিক্ষার প্রশংসাপত্র গ্রহণ করতে হবে এবং কারিগরি শিক্ষা তাকে, সে তার স্কিলটাকে শিখবে এবং দক্ষ একজন উন্নত হয়ে উঠবে এবং সে নিজেকে পদে প্রযুক্তি শিক্ষার দিক। ভারতবর্ষে প্রযুক্তি শিক্ষা, নানা প্রযুক্তি শিক্ষার কথা বলা হয়েছে এবং নানা ধরনের কোর্স রয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স, ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি কোর্স, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরবর্তীকালে কম্পিউটার উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে সেইগুলো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্থাপত্য কোর্স, হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং প্রযুক্তি শিক্ষা, এই নানা ধরনের প্রযুক্তি শিক্ষা রয়েছে। এই আলোচনা করতে গিয়েই কিন্তু ভারতবর্ষের প্রযুক্তি শিক্ষা ইতিহাসকেও একটু বলে নেওয়াটা দরকার, না হলে এই শিক্ষাকে সম্পূর্ণ করা যায় না। প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে স্যার আদেশির কথা না বললে নয়, যিনি যার নির্দেশনায় এবং পরিকল্পনায় একটা বিভাগ পরিচালিত হয়ে এবং কারিগরি শিক্ষা এক বৃহত্তর প্রতিষ্ঠানের প্রসঙ্গ উঠে আসে এবং এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে 1951 সাল থেকে 61 সাল পর্যন্ত বম্বে, কানপুর, মাদ্রাজ, দিল্লির বিভিন্ন 5টি জায়গায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং কারিগরি শিক্ষার ইতিহাস স্বাধীনতার আগে থেকে এর শুরু হয়েছিল এবং স্বাধীনতার পরে আমরা যে প্রথম শিক্ষা কমিশনের কথা বলি, তাতে কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকটি শিক্ষায়, উন্নত শিক্ষায়, প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষায় নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতা তৈরি হবে, তা বলেছিল রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশনের সাধারণ শিক্ষা কথা যেটা বলা হয়েছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি হবে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ শিক্ষার সঙ্গে বৃত্তি শিক্ষায় নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি করা হয়েছিল। 48 সালে অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন তৈরি হয়েছিল।
রাধাকৃষ্ণ কমিশনের কথা আমরা বললাম। 1952 সালে মুদালিয়ার কমিশনেও টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি স্কুলে শিক্ষা, যাতে কারিগরি শিক্ষা দেওয়া হয়, তার একটা সিদ্ধান্ত বা একটা প্রস্তাব করা হয়েছিল, এবং জাতীয় শিক্ষা নীতিতেও কারিগরি শিক্ষা এবং ব্যবস্থার কথা বলা হয়েছিল। এবং এই নিয়ে নানা বৈজ্ঞানিক রেজলিউশন নেওয়া হয়েছিল, বৈজ্ঞানিক নীতি সংক্রান্ত করা হয়েছিল, এবং বৈজ্ঞানিক শিল্প গবেষণা প্রতিষ্ঠা, বৈজ্ঞানিক স্থাপন, এই ধরনের। এবারে আসছি ভারতবর্ষে ম্যানেজমেন্ট এডুকেশন, ভারতবর্ষে ম্যানেজমেন্ট এডুকেশনের প্রসঙ্গ আছে। ভারত ম্যানেজমেন্ট এডুকেশন অর্থাৎ আমরা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এডুকেশন। ভারতবর্ষে ব্যবস্থাপনার যে শিক্ষা, তা এই ভারতবর্ষের একদম পূর্ণ সময়ের ম্যানেজমেন্ট প্রোগ্রাম শুরু হয় 1953 সালে। 1953 সালে